পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের ১৬১তম জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান গোটা রাজ্যে মহা সমারোহে পালিত হল সোমবার। কেন্দ্রীয়ভাবে মূল অনুষ্ঠানটির আয়োজন করা হয় আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পরাধীন ভারতবর্ষে বিশ্বকবির কবিতা, সাহিত্য, গল্প, উপন্যাস, তার চিন্তা ভাবনা ভারতবর্ষের মানুষদেরকে ঘুরে দাঁড়ানোর প্রেরণা জুগিয়েছিল। ভারতের কৃষ্টি, সংস্কৃতি, ভালোবাসা তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন তার লেখনীর মাধ্যমে। বন্ধুরা, রবীন্দ্রনাথ ঠাকুর কলা, সংস্কৃতি, সাহিত্য, কবিতা, নোবেল প্রাইজ, এই সবগুলো একসঙ্গে আমাদের সামনে উঠে দাঁড়ায়। আর পরবর্তী সময় বিশ্বকবি এক সমুদ্রের মতো জ্ঞানের পাহাড়, সেই ব্যক্তিত্ব রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা কম বেশি হল সভাগারে যারাই আছি রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে জানি, ওনার জীবনীকে পড়েছি, ওনার রবীন্দ্রসঙ্গীত নিজে না গাইলেও শুনেছি, ওনার কবিতা পড়েছি। উনি ত্রিপুরার উপর বিসর্জন লিখেছেন, আরো অনেক কাব্য লিখেছেন যাতে ত্রিপুরার বর্ণন রয়েছে। বাস্তবে রবীন্দ্রনাথ ঠাকুর চাইছিলেন কি? পরাধীন ভারতবর্ষ, ওনার কবিতা, ওনার সাহিত্য, ওনার ভাবধারা কি বলছিল পরাধীন ভারতে? ভারতকে ঘুরে দাঁড়ানোর জন্য ভারতের কৃষ্টি, সংস্কৃতি, ব্যবস্থা, তার পরিভাষা ভারতবাসীর সামনে তুলে ধরা। মুখ্যমন্ত্রী বলেন, ভারতের আধ্যাত্মিকতা, ভারতীয় সংস্কার, সেগুলিকে বিশ্ববাসীর সামনে হাজির করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। পরাধীন ভারতে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, যারা সে সময়ের সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছিলেন, যাদের লড়াইয়ের অনুপ্রেরণার সূত্র ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আজ আমরা স্বাধীন ভারতের নাগরিক, আর আমাদের স্বাধীন করতে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা ছিল অনবদ্য। মুখ্যমন্ত্রী বলেন, ভারতবর্ষকে বহু শাসক বহু বছর ধরে শাসন করে গেছে। মুঘলদের ৬০০ বছর, পরবর্তী সময়ে ইংরেজদের আরো ২০০ বছর, মোট ৮০০ বছর বিদেশি শক্তির কাছে পরাভূত হয়েছিল। ভারতের পরম্পরা এবং সংস্কৃতিকে ভেঙে ফেলার বহু অপচেষ্টা হয়েছে, কিন্তু ভারতীয় সংস্কৃতিকে ভাঙতে পারেনি মোগলরা এবং ইংরেজরা। কিন্তু দেশ স্বাধীন হওয়ার আগে থেকে ভারতে আরো একটা শক্তির উদ্ভব হয়েছিল। এই শক্তি সমাজতন্ত্রের নামে, কমিউনিজমের নামে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত নামিয়ে আনে। কিন্তু তারাও ভারতের সংস্কৃতিকে পরাজিত করতে পারেনি। তবে তারা রবীন্দ্রনাথ ঠাকুরকে বর্জোয়া কবি বলে আখ্যা দিয়েছিল। ভারতীয় কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করতে চেয়েছিল তারা, কিন্তু তাদের অপচেষ্টা ব্যর্থ করেছেন ভারতের জনতাই। ভারতের আত্মীয়তা, ভারতের সংস্কার, সেগুলোকে তুলে ধরে ভরপুর তুলে ধরেছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আর পরাধীন ভারতবর্ষের বড় ভূমিকা ছিল। যারা স্বাধীনতা সংগ্রামী, যারা সামনে এসে আন্দোলন করেছেন, তাদের অনুপ্রেরণা সূত্র কোথায় ছিল, বিন্দু কোথায় ছিল? সে বিন্দু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যেও ছিল।
আজকে আমরা স্বাধীন ভারতের নাগরিক। ভারতকে বহু বছর বহু শাসক শাসন করেছে, বিদেশি শাসক। পুরো ইতিহাসে আমি যাব না, কিন্তু মুঘলদের 600 বৎসর, ইংরেজদের 200 বৎসর, এই 800 বৎসর। ভারত সম্পূর্ণ বিদেশি শক্তির কাছে পরাজিত ছিল। আমাদের সংস্কৃতিকে, আমাদের ব্যবস্থাকে বারবার ভাঙার বহু প্রয়াস হয়েছে, কিন্তু 600 বৎসরের মুঘলরাও পারেনি, 200 বৎসরের ইংরেজরাও পারেনি। দেশ স্বাধীন হওয়ার আগে থেকে আরেকটা শক্তির উদ্ভব হয়েছিল, সমাজতন্ত্রের নামে, কমিউনিজমের নামে ভারতীয় কৃষ্টি সংস্কৃতির উপর আঘাত করা। এরাও ভারতের সংস্কৃতিকে পরাজিত করতে চেয়েছিল, পারেনি। যে রাজ্যে আমার জন্ম হয়েছে, যে রাজ্যে আজ মুখ্যমন্ত্রীর নাতে কাজ করার সুযোগ পেয়েছি, ছোটবেলা থেকে আমিও দেখেছি কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি, আর কিভাবে ভারতের কৃষ্ণ সংস্কৃতি ব্যবস্থাকে ভেঙে চুরমার করার জন্য বাবা মার মৃত্যুর পরও মাথা মুন্ডন না করা, মন্দিরে না। মুখ্যমন্ত্রী বলেন, যারা কমিউনিজমে বিশ্বাস করত তারাই দেশের কৃষ্টি সংস্কৃতিকে বিপন্ন করে তুলেছিল। ধর্মীয় আচার আচরণকে তারা কুসংস্কার আখ্যা দিয়ে মানুষের আধ্যাত্মিক চেতনাকে তারা আঘাত করেছে। ত্রিপুরাতেও তারা এই কাজ করতে শুরু করেছিল। তারা সমাজ ব্যবস্থায় মানুষের তৈরি করা ব্যবস্থার উপরে আঘাত নিয়ে এসেছিল। কিন্তু মনে রাখা উচিত যে যত বড় বলশালী হোক না কেন, সংস্কৃতি সব থেকে বলশালী। সংস্কৃতি ভারতকে এক জায়গায় নিয়ে এসেছে। ধর্মীয় আচার আচরণগত সংস্কৃতি ভারতের কোনো শিশুকেও শিক্ষা দিতে হয় না। তাই ভারতীয় সংস্কৃতিকে বোঝা অনেক কঠিন। তাই চণ্ডাশোক থেকে কলিঙ্গ যুদ্ধ জিতেও সম্রাট অশোক ধর্মাশোকে পরিণত হয়েছিলেন। গোটা বিশ্বজয়ের আগ্রাসী মনোবাসনা কলিঙ্গ যুদ্ধের পরই তিনি ত্যাগ করেছিলেন। যুদ্ধ জয়ের পর কোন সম্রাট সন্ন্যাস নিতে পারে তা ভারতবর্ষের মতো দেশেই সম্ভব। মারাঠি ভারতের পরম্পরাগত সংস্কৃতি এবং আধ্যাত্মিক মানসিকতার প্রকাশ। এই ব্যবস্থাগুলো কুসংস্কার। আমার আগে যারা শাসক ছিল এরাই বলতো, ছোটবেলা আমি বক্তব্য শুনতাম তাদের, কেউ রাম ঠাকুরের শিষ্য তো গলায় মালা দিয়ে রেখেছেন, তো মালা ছিঁড়ে ফেলে দিতেন। কিসের সংস্কার? কে শিখিয়েছে এগুলো? তার মানে কি? তার মানে আমাদের ব্যবস্থার উপর আঘাত করা। ইয়াদ রাখবেন, অর্থবল হোক, জনবল হোক, অ্যাটমিক শক্তি হোক, সব বলের উপরে সাংস্কৃতিক বল। সংস্কৃতি ভারতকে এক জায়গায় এনে দেয়, এক জায়গায় সবাইকে নিয়ে আসে। তার জন্য অ্যানাউন্সমেন্ট করতে হয় না, তার জন্য বাড়ি বাড়ি নিমন্ত্রণ করতে হয় না। মন্দিরে গেলে জুতা খুলে যেতে হয়, ছোট্ট শিশু পর্যন্ত জানে। মন্দিরে যখন যাই, আমার সঙ্গে 5 বছরের 7 বছরের শিশু বাচ্চা যখন থাকে, তাকেও বলতে হয় না জুতা খুলে রাখো, জুতা খুলে ভেতরে যায়। এই হচ্ছে ভারত। ভারতকে বোঝা বহু কঠিন, ভারতকে বোঝা বহু কঠিন। ভারতে বহু মুনির দেশ, বহু সায়েন্টিস্টের দেশ, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বহু বিদ্বান ব্যক্তির দেশ। চাণক্য থেকে নিয়ে চন্দ্রগুপ্ত মতো
সম্রাট। পুরো দুনিয়াতে একই সম্রাট বা রাজা ছিলেন, যিনি যুদ্ধ জিতার পর কলিঙ্গ যুদ্ধ উনি হারেননি। যুদ্ধ অনেক প্রাণঘাতী হয়েছে, কিন্তু চন্ড অশোক ওনাকে বলা হতো, উনি সাম্রাজ্যবাদের পুরো দৃষ্টিভঙ্গি নিয়ে নেমেছেন, পুরো দুনিয়া জিততে হবে, ভোগ ছিল তার মধ্যে। কিন্তু কলিঙ্গ যুদ্ধ ভয়ানক যুদ্ধ হয়েছে, কিন্তু যুদ্ধ জিতেছেন। যুদ্ধ জেতার পর রাজধর্ম ত্যাগ করে কোনো ব্যক্তি সন্ন্যাস নিয়ে নেয়, কোনো রাজা, কোনো সম্রাট, একমাত্র ভারতবর্ষের মধ্যেই জন্মেছে সম্রাট। ভারতের সংস্কৃতিকে কৃষ্টিকে উপেক্ষা করে বিগত সরকার ত্রিপুরাতে বিপর্যয় নেমে আসতে চেয়েছিল, কিন্তু 2018 সালে রাজ্যে ত্রিপুরার মানুষ পরিবর্তন নিয়ে এসেছে। ত্রিপুরার সংস্কৃতিকে বাঁচানোর জন্য রাজ্যের মানুষের এই পরিবর্তন করেছে। ত্রিপুরার মানুষের স্বাভিমানকে, স্বাধীনতাকে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারাকে বাঁচিয়ে রাখার জন্য ত্রিপুরার মানুষ এই পরিবর্তন করেছে। দেওয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগিয়ে রাখলে কিছু হবে না। রবীন্দ্রনাথ ঠাকুরের, স্বামী বিবেকানন্দের, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিদ্যাসাগরের নির্দেশিত রাস্তায় আমরা আছি কিনা সেটাই যাচাই করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জনগণকে সে জায়গাটাই দেখিয়েছেন। তাই বিশ্বের মধ্যে করোনা নিয়ে যখন ক্রাইসিস সৃষ্টি হয়েছিল, প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় ভারত বেঁচে গেছে। প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে দেশের অর্থনীতিও বিপর্যস্ত হয়। ভারতের সংস্কারী ভাবধারাকে প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়ে বিবেচনা করাতে করোনাকালের ভয়াবহ সংকট ভারতবর্ষ কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। এগুলো ভারতের সংস্কৃতি না। দীর্ঘদিন এগুলো চাইছিল, কিন্তু তারপরও 2018-তে ত্রিপুরার মানুষ পরিবর্তন করে আমার মতো সাধারণ মানুষকে নিয়ে এসেছে। কিসের জন্য? ত্রিপুরার সংস্কৃতিকে বাঁচানোর জন্য, ত্রিপুরার মানুষের স্বাভিমানকে বাঁচানোর জন্য, বাক স্বাধীনতাকে বাঁচানোর জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবধারাকে বাঁচানোর জন্য। শুধু মন্ত্রালয়তে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি লাগিয়ে রাখলেই হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছে, সেই পথে আছে কিনা সেটা মূল বিষয়। স্বামী বিবেকানন্দের ফটো লাগালেই হয় না, স্বামী বিবেকানন্দ কি বলেছে তার মধ্যে আছে কিনা। নেতাজি সুভাষচন্দ্র বসুর ফটো লাগালেই হয় না, সুভাষ বোস কি চেয়েছিল সেই জায়গায় আছে কিনা। বিদ্যাসাগর কি বলেছে সেই জায়গায় আছে কিনা। আজকে আমার গর্ব হয় একজন ভারতবাসী হিসাবে নরেন্দ্র ভাই মোদীর মতো একজন সংস্কৃতি সংস্কার প্রেমিক, রাষ্ট্রপ্রেমিক নাগরিক দেশের প্রধানমন্ত্রী। তার জন্য করোনার আক্রমণ থেকেও আমরা বাঁচতে পারি। যখন বিশ্বের মধ্যে কমার্শিয়াল ক্রাইসিস হচ্ছিল, তখনও ভারত বেঁচে গেছে তার ব্যবস্থার কারণে। বড় বড় দেশ যখন ক্রাইসিসে চলে এসেছিল, সবাই ভাবছিল ভারতবর্ষ এত বড় দেশ, 130 কোটি ভারতবাসী, শেষ হয়ে যাবে। তেমন হয়নি। কারণ কি? ভারতীয় সংস্কৃতির মধ্যে আছে মায়েরা সঞ্চয় করে রেখে দেয়, ঠাকুমা সঞ্চয় করে টিনের বাক্সে টাকা রেখে দেয়। আর মোদি আসার পর জনধন অ্যাকাউন্ট বানিয়ে, সবার অ্যাকাউন্ট বানিয়ে সেই টাকা ব্যাংকে রাখার ব্যবস্থা করে দিয়েছে। এগুলো আমাদের সংস্কারের মধ্যে রয়েছে, সংস্কৃতির মধ্যে রয়েছে, যে আমরা যাই রোজগার করবো তার একটা অংশ সঞ্চিত রাখবো। তার কারণে বিশ্বে মন্দা যখন হয়েছে, ভারতে সেই মন্দা আসর করতে পারেনি ভারতের ব্যবস্থার কারণে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।